নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। ভৌতিক গল্পের আর একটি নতুন পর্বের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখনই হাজির হচ্ছে আপনাদের জন্যে ভয়ঙ্কর ঘটনা সম্বলিত গল্প রক্তচোষা। পরপর একটানা 3 দিন লোকটা যখন এলো না, তখন বটু জটাকে বলল, মনে হয় ওষুধে কাজ দিয়েছি, তবু আজ সন্ধ্যায় তুই একবার কুতুবপুরে গিয়ে কায়দা করে খোঁজ নিয়ে আয় যে লোকটা ছেলেদের ভয়ে গ্রামে ঢুকছে না, নাকি অসুস্থ বা অন্য কোথাও গেছে। আমার মনে হয় প্রথমটাই সত্যি। আমি সন্ধেবেলার নকুলদার প্যাথোলজি সেন্টারে যাব, আগে খবরটা দিবি। তুই কুতুবপুর থেকে ফিরে সোজা নকুলদার ওখানে চলে যাবি। কাজটার জন্য টাকা পয়সা বুঝে নিতে হবে নকুলদার থেকে। অন্ধকার নেমেছে বেশ অনেকক্ষণ আগে। গ্রামে গঞ্জে অন্ধকার নামলেই সব নিস্তেজ হয়ে যায়। প্যাথোলজি সেন্টারে নিজের ঘরে বটুকে নিয়ে বসেছিলেন নকুলবাবু। সন্ধ্যা নামার পরে সেখানে পৌঁছে গেছে বটু। সারা বাড়িতে অন্য কোনো লোক নেই। জটার ফেরার জন্য অপেক্ষা করছিল তারা। বেশ উৎফুল্ল দেখাচ্ছে নকুলবাবুকে। তিনি মোটামুটি নিশ্চিত যে তার পরিকল্পনা সফল হয়েছে। নিজের অভ্যেস মতো টেবিলে কাঁচের পেপার ওয়েটটা লাট্টুর মতো ঘোরাতে ঘোরাতে তিনি বললেন, বুঝলে বাপু, একেই বলে নকুল হালদারের বুদ্ধি। কেউ কিছু জানলো না, কোনো চিৎকার চেঁচামেচি হলো না, অথচ কাজ হাসিল হয়ে গেল। ইতিমধ্যে 2-3 জন লোক এসে খোঁজ নিয়ে গেছে যে এখানে রক্ত ইত্যাদি পরীক্ষা করা হয় কিনা। রোগে পড়লে লোকে নিরুপায় হয়ে ধার কর্জ করে জমি বাড়ি বেচেও চিকিৎসা চালায়। এবার এখানে 50 টাকার বদলে রক্ত পরীক্ষার জন্য 500 টাকা চাইলেও লোকে আসবে। কথা চলছিল, এমন সময় দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। বটু বলল, জটা, ভেতরে আয়। কিন্তু দরজা ঠেলে যে ভেতরে ঢুকলো তাকে দেখে বেশ অবাক হয়ে গেল বটু আর নকুল হালদার। লোকটা জটা নয়, সেই ধনঞ্জয়। মলিন মুখ, ঘরের উজ্জ্বল আলোতে যেন বেশি বিবর্ণ দেখাচ্ছে তাকে। সুতো দিয়ে বাঁধা তার ভাঙা চশমার ডাঁটি। একদিনে তার বয়স যেন আরো বেড়ে গেছে। মাঝবয়সী নয়, তাকে প্রৌঢ়ই বলা চলে। ঘরে ঢুকে দরজার পাল্লা আগের মতো ভেজিয়ে দিয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়ালো শীর্ণ বিবর্ণ লোকটা। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে নকুলবাবু তার উদ্দেশ্যে বললেন, আরে ধনঞ্জয় বাবু যে, এখানে কি মনে করে? বসুন বসুন। বিরাট টেবিলটার চারপাশে অনেকগুলো চেয়ার। নকুলবাবুর কথা শুনে লোকটা ধীর পায়ে এগিয়ে এসে তাদের দুজনের একটু তফাতে চেয়ারে বসল। মাথা ঝুঁকিয়ে কয়েক মুহূর্ত টেবিলের দিকে তাকিয়ে থাকার পর সে ক্লান্ত স্বরে নকুলবাবুকে বলল, বুঝলেন, আপনার এই প্যাথোলজি সেন্টারেই কাজ করতে চাই আমি, যদি সেই সুযোগটা আমাকে দেন। ধনঞ্জয়ের কথা শুনে নকুলবাবু বললেন, সেই প্রস্তাব তো আমি আপনাকে প্রথমে দিয়েছিলাম, আপনি রাজি হলেন না। এখন হঠাৎ এই মত পরিবর্তন? লোকটা বিষণ্ণভাবে বলল, আর লোকের বাড়ি ছোটাছুটির ধকল নিতে পারছি না। আমি নিজে হার্টের রোগী। তাছাড়া বটুকে আর মনে হলো ওই রক্তচোষা বলে খ্যাপানোর ব্যাপারটা বলতে গিয়েও বলল না লোকটা। মৃদু দৃষ্টি বিনিময় হলো নকুলবাবু আর বটুকের মধ্যে। পাখি এবার ফাঁদে পড়েছে। লোকটা যদি সত্যিই কাজ নেয়
তবে নকুলবাবুর সত্যি সুবিধা, লোকটা অভিজ্ঞ। তাছাড়া কারা কারা নিয়মিত রক্ত পরীক্ষা করায় তা জানা আছে লোকটার। এতে ব্যবসার সুবিধা হবে। পাছে লোকটা মত পরিবর্তন করে, তাই নকুলবাবু বললেন, আমি অন্য একজনকে কাজটার জন্য বলেছিলাম ঠিকই, কিন্তু আপনি যখন বলছেন তখন আপনি কাজটা করবেন। প্যাথোলজি সেন্টারে যারা আসবে তাদের রক্ত টানা অথবা এই সেন্টারে টাকা দিলে লোকের বাড়িতে গিয়ে খুব প্রয়োজনে রক্ত টেনে আনবেন আপনি। তারপর সেগুলো কলকাতায় পাঠিয়ে পরীক্ষা করানো সব কাজই সামলাবেন আপনি। নকুলবাবুর কথা শুনে এবার উজ্জ্বল হয়ে উঠল লোকটার চোখ। সে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। তা রক্ত টানার জন্য সিরিঞ্জ ইত্যাদি সব মজুদ আছে তো? নকুলবাবু বললেন, হ্যাঁ আছে, ওই তো ঘরের কোণে কাগজের বাক্সটার মধ্যে এক গাদা সিরিঞ্জ রাখা আছে। লোকটা উৎসাহিতভাবে বাক্সটার দিকে তাকিয়ে বলল, আমি একবার জিনিসগুলো দেখে নিতে পারি? রক্ত টানার জিনিস বলে কথা। নকুলবাবু হেসে বললেন, দেখুন না, ওগুলো তো আপনারই কাজের জিনিস, দেখে নিন। তার কথা শুনে লোকটা উঠে গিয়ে কাগজের বাক্স থেকে সিরিঞ্জগুলো তুলে এনে নিজের জায়গাতে বসল। তারপর একটা করে সিরিঞ্জ নিয়ে পরীক্ষা করতে করতে ধীরে ধীরে যত্ন করে সেগুলো সাজিয়ে রাখতে লাগলো নকুলবাবু আর বটুকের সামনে রাখা বিরাট টেবিলের ওপর। একসময় স্বচ্ছ কাগজে মোড়া রক্ত টানার ডিসপোজাল সিরিঞ্জে ভরে উঠল টেবিলটা। নকুলবাবু একবার তাকালেন বটুকের দিকে, ঠোঁটের কোণে চাপা হাসি। মনে মনে তিনি বললেন, এই লোকটায় কত জ্ঞান দিয়েছিল এক সময়। কথায় বলে, ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। সিরিঞ্জগুলো টেবিলে সাজিয়ে লোকটা চেয়ে রইল সেদিকে। বিষণ্ণতা কেটে গিয়ে একটা আবছা হাসি যেন ফুটে উঠেছে তার ঠোঁটে। নকুলবাবু জিজ্ঞেস করলেন, সব ঠিকঠাক আছে তো? ধনঞ্জয় নামে লোকটা বলল, সব ঠিক আছে। 5 ডজন, অর্থাৎ 60টা সিরিঞ্জ। এতে এখন কাজ চলে যাবে। এই বলে লোকটা তাকিয়ে রইল সিরিঞ্জগুলোর দিকে। মুহূর্তর পর মুহূর্ত কেটে যেতে লাগলো। কোনো কথা না বলে সিরিঞ্জগুলোর দিকে তাকিয়ে রইল লোকটা। নকুলবাবুর কাজ মিটে গেছে। জটা হয়তো এসে পড়ল বলে তাদের বাকি প্রাপ্য নকুলবাবুকে মেটাতে হবে। কিন্তু ধনঞ্জয়ের সামনে টাকা দিলে তার মনে কোনো সন্দেহ হতে পারে। তাছাড়া সিরিঞ্জগুলোর দিকে তার চুপচাপ তাকিয়ে বসে থাকাটাও কেমন যেন অস্বস্তিকর। নকুলবাবু তাই তার উদ্দেশ্যে এরপর বললেন, এবার আমি উঠব। তাহলে আপনি আজ আসুন, কাল সকাল সকাল এখানে চলে আসবেন। কাল থেকেই কাজ শুরু করবেন আপনি। লোকটা বলল, কাল কেন? আজ, এখন থেকেই তো কাজ শুরু করে দিয়েছি আমি। নকুলবাবু বললেন, মানে? ধনঞ্জয় বলল, মানে রক্ত টানার কাজ। সিরিঞ্জগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখুন। লোকটার কি মাথার গন্ডগোল হয়ে গেল? কি হাবিজাবি বকছি। তবু তার কথা শুনে নকুলবাবু আর বটুক তাকালো টেবিলে বিছিয়ে রাখা সিরিঞ্জগুলোর দিকে। সিরিঞ্জের মুখ অর্থাৎ সূচের দিকগুলো নকুলবাবু আর বটুকের দিকে মুখ করে সাজিয়ে রাখা। ভালো করে সিরিঞ্জগুলোর দিকে তাকাতে নকুলবাবুর মনে হলো সূচটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ সিরিঞ্জের মুখের অংশগুলো একসঙ্গে যেন লাল হতে শুরু করেছে।
দৃষ্টি বিভ্রম, নাকি ব্যাপারটা সত্যি? ক্রমশ যেন রক্তপূর্ণ হয়ে উঠতে শুরু করেছে একসঙ্গে 7টা সিরিঞ্জ। কিন্তু এ কিভাবে সম্ভব? নকুলবাবুর মনে হলো তার মাথাটা যেন ঝিমঝিম করছে হঠাৎ, জিভ যেন জড়িয়ে আসছে। তিনি জড়ানো গলায় বললেন, এটা কি হচ্ছে? ধনঞ্জয় বলে লোকটার ঠোঁটের হাসিটা এবার চওড়া হলো। সিরিঞ্জগুলো যেন আরো দ্রুত রক্তপূর্ণ হতে শুরু করেছে। সে বলে উঠল, কেন দেখছেন না কি হচ্ছে? আমি তো রক্তচোষা, তাই না? আপনারাই তো নাম দিয়েছিলেন। আমি গ্রামে ঢুকলেই আপনাদের কথায় গ্রামের ছেলেদের দল আমাকে দেখেই রক্তচোষা রক্তচোষা বলে খ্যাপাতো। একদিন তো আমাকে সাইকেল থেকেও ফেলে দিয়েছিল। রক্ত চোষা রক্ত চুষছে, গরিব মানুষের রক্ত নয়, ওগুলো আপনাদেরই রক্ত। এই বলে অট্টহাস্য করে উঠল ধনঞ্জয়। ঠক করে একটা শব্দ হলো। বটুকের সংজ্ঞাহীন মাথাটা বাড়ি খেল চেয়ারে। নকুলবাবু চিৎকার করে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। গলা দিয়ে তার স্বর বেরোলো না। রক্তশূন্য হয়ে আসা নকুলবাবুর দেহে উঠে দাঁড়াবার শক্তি নেই। বিস্ফারিত চোখে তিনি চেয়ে রইলেন সিরিঞ্জগুলোর দিকে। দ্রুত, আরও দ্রুত নকুলবাবু আর বটুকের রক্তে পূর্ণ হয়ে উঠছে সেগুলো। আর রক্তচোষা ধনঞ্জয়ের হাসি ঘুরপাক খাচ্ছে সারা ঘর জুড়ে। এর কিছুক্ষণের মধ্যেই খবর নিয়ে ঘরে ঢুকলো জটা। জটা যখন ঘরে ঢুকলো তখন নকুলবাবু আর বটুকের দেহ দুটো এলিয়ে পড়ে আছে চেয়ারে। এক ঝলক তাদের দিকে তাকিয়েই জটা বুঝতে পারল যে দুটো দেহে আর প্রাণ নেই। রক্তশূন্য ফ্যাকাশে দুটো দেহ। আর তারপরেই তার চোখে পড়ল টেবিলের ওপর সার সার রক্তপূর্ণ সিরিঞ্জগুলোর ওপর। এত রক্তপূর্ণ সিরিঞ্জ কিভাবে এলো এখানে? কিংকর্তব্য বিমূঢ় জটা ব্যাপারটা কি হলো বোঝার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাকে ঘটনাটা বোঝার জন্য বেশি চেষ্টা করতে হলো না। একটা মৃদু খসখস শব্দ শুনে সেদিকে তাকাতেই সে দেখতে পেল ঘরের কোণে দাঁড়িয়ে থাকা একজন লোককে। আরে, এ কাকে দেখছে সে? এই যে সেই ধনঞ্জয় বলে লোকটা। কিন্তু জটা যে খবর এনেছে ছেলেদের ওই মানসিক অত্যাচারে 3 দিন আগে হার্ট ফেল করে মারা গেছে লোকটা। ধনঞ্জয়ের পিতৃহীন কাঁচা পড়া ছেলেটাকেও যে দেখালো একজন। তবে জটার দিকে তাকিয়ে হাসছে লোকটা। নিঃশব্দ ভয়ঙ্কর সেই হাসি। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। তার দুহাতে ধরা দুটো রক্তপূর্ণ সিরিঞ্জ। বাকরুদ্ধ জটার দিকে তাকিয়ে সে বলল, কি ব্যাপার, আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের সেই রক্তচোষা। আর এক রক্তচোষা রক্ত চুষবো এখন। এই বলে লোকটা অদ্ভুত এক কাণ্ড করল। হা করে প্রথমে সে জিভ বার করল, তারপর দুহাত দিয়ে দুপাশে তুলে ধরা সিরিঞ্জ দুটোতে চাপ দিতেই সিরিঞ্জ থেকে পিচকারির মতো রক্ত গিয়ে পড়তে লাগলো তার জিভে। লোকটা খেতে লাগলো সেই রক্ত। বিভৎস দৃশ্য। জটা আর সহ্য করতে না পেরে
কোনো রকমে নিজেকে সামলে নিয়ে দরজা খুলে বাইরের অন্ধকারে ছুট দিল। কিন্তু তার মনে হতে লাগলো, আমি রক্তচোষা বলে কেউ যেন অনুসরণ করছে তাকে। নকুল হালদার মারা যাবার পর এখন তার নার্সিংহোম, প্যাথোলজি সেন্টার বন্ধ হয়ে গেছে। ধনঞ্জয় নামের লোকটা মারা যাবার পর নতুন একটা লোক এখন কৃষ্ণগঞ্জ থেকে মোটর বাইক নিয়ে রক্ত নিতে আসে চণ্ডীপুরে। সেই ছেলেদের দল এখন আর তার বা অন্য কারো পিছনে রক্তচোষা বলে ছুটে না। তবে বটুক্ষীণ জটা পাগল হয়ে গেছে। মাথায় জটা জুটো, দাড়ি কোপ নিয়ে সে ছিন্ন পোশাকে ঘুরে বেড়ায়। আর তার সামনে দিয়ে সেই ধনঞ্জয়ের মতো কোনো সাইকেল আরোহী গেলে প্রচণ্ড আতঙ্কে রক্তচোষা বলে ছুটতে শুরু করে অন্যদিকে। যেন কোনো অদৃশ্য রক্তচোষা সব সময় সবার অলক্ষ্যে তাড়া করে বেড়ায় তাকে।